তোমরা অনেক সময় একটু প্রবলেমে পড়ছো যে ভাইয়া নির্দেশকটা হচ্ছে আমাদের প্রশ্ন নাকি নির্দেশনাটা প্রশ্ন, এটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম ফেস হয়েছে। আমি প্রবলেমটা হচ্ছে তোমাদের একটু দূর করে দিব যে আসলে কেমিস্ট্রি যে একটু গুছের আকারে দেয় নাই, কেমিস্ট্রি অ্যাসাইনমেন্টটা মোটেও গুছানো আকারে ছিল না আর কি, প্রশ্নগুলো দেখে বোঝা যেতেছে না কোনটা আসলে প্রশ্ন। ফিজিক্সের ক্ষেত্রে অনেক সুন্দরভাবে প্রশ্ন দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে, বাট কেমিস্ট্রিতে এটা দেয় নাই, ঠিক আছে। তো তোমরা হচ্ছে নির্দেশকে যা যা লেখা আছে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা শুরু করব আমাদের নির্দেশকের ক নাম্বার যেটা লেখা, বোরের পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করো। বোরের পরমাণুর মডেলটির সীমাবদ্ধতা সহ, খেয়াল করো সীমাবদ্ধতা সহ বলছে, তার মানে মডেলটাও ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা করো। এখন তো অনেক হচ্ছে ভুল করছে একটা, সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলটা তোমরা লিখে ফেলছো। হ্যাঁ, এটা কেন করছো আই ডোন্ট নো, তবে এটা করার মনে একটা রিজন আমি জানি, সেটা আমি হচ্ছে তোমাদেরকে একটু ক্যামেরাতে যদি একটু দেখাই, আমার মোবাইলটা যদি তোমাদেরকে একটু ফোকাস করে দেখাই, তোমরা যে ভুলটা করছো, মানে আমি দেখছি গ্রুপে অনেক জায়গায় পোলাপাইনরা সামনে তো আসলে আসে নিউজ পেজে, দেখো শিখন ফল বা বিষয়বস্তু কি লেখা, পরমাণু রাদারফোর্ড ও বোর পরমাণু তুলনা করতে পারবে। হ্যাঁ, তো এইটা দেখা পোলাপাইনে কি করছে, এই যে ক নম্বরে যে প্রশ্নটা আসছে এইটাতে কি করছে ওরা, রাদারফোর্ড এটা লিখে ফেলছে। না ভাইয়া, রাদারফোর্ডেরটা আসলে এখানে হবে না, নির্দেশকটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে নির্দেশক, ঠিক আছে। এখানে রাদারফোর্ডের কিচ্ছু বলে নাই, সো দ্যাটস ওয়াই তুমি রাদারফোর্ডের কোনো ধরনের ব্যাখ্যা এখানে লিখবা না। তো এবার আমরা দেখি নির্দেশকের যেটা দিচ্ছে, এটা কিন্তু 4 মার্কের, এটা কিন্তু 4 মার্কের আমাদের অ্যাসাইনমেন্ট। প্রথমটা কি, পরমাণু মডেলটির বর্ণনা বা সীমাবদ্ধতা, আর লাস্টেরটা কি, পরমাণু মডেল সীমাবদ্ধতার সহ যথাযথ ব্যাখ্যা। তার মানে আমরা পরমাণু মডেলটা ব্যাখ্যা করব, তারপরে ওই মডেলটার সীমাবদ্ধতাও আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে। তো আমি হচ্ছে ক্যামেরা আবার ফোকাস করি, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু রাদারফোর্ড লিখতে বলে নাই, এইখানে রাদারফোর্ড লিখতে বলে নাই, যে জিনিসটা লিখতে বলে নাই আমরা সেই জিনিসটা লিখবো না, একেবারে আমাদের টু দা পয়েন্ট সবসময় আনসারগুলো হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে এখন মোটামুটি যুক্ত হইছো, সো আমি এখন ক্লাসটা শুরু করে ফেলতে পারি। তো রেডি, শুরু করা যাক। তো যেহেতু আমাদের বর্ণনা আকারে বলছে, হ্যাঁ, তো আমাদের হচ্ছে পুরাপুরি যদি আমরা চাইলে বই থেকে দেখা লিখতে পারি, আবার স্যার তো চেক করবে না তুমি বই থেকে লিখছো কিনা, তুমি চাইলে নিজের মতো করে তুমি লিখতে পারো। তো আমি তোমাদের এক্সপেক্ট করবো তোমরা আগে বইটা পড়বা, বইটা পড়ে নিজের মতো করে লিখবা, দ্যাট উইল বি ভেরি মাচ বেটার, ওকে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা শুরু করব। তো ওই যে মডেলটা আছে, তোমরা যদি বইটা একটু ঘাটাঘাটি করো দেখবে মেইনলি উনি হচ্ছে 3টা পয়েন্ট আকারে উনি বলে গেছেন। উনার যে মডেলটা আগে হচ্ছে আমাদের মডেলটা বলতে হবে, এই যে মডেলটা আগে উপস্থাপন আমাদের করতে হবে, তারপর ওই মডেলে কি কি প্রবলেম আছে সেটা লিখতে হবে। তোমরা কি কখনো প্রবলেম আগে লিখো না? একটা মডেলে কখনো সীমাবদ্ধতা আগে লিখতে হয় না, আগে মডেলটা লিখতে হয়, তার পরবর্তীতে সীমাবদ্ধতাগুলো লিখতে হয়। কারণ তুমি যে কোনো একটা জায়গায় তুমি কাজ না কইরা তুমি ওটা প্রবলেম কেমনে বুঝবে, আগে তোমাকে কাজটা করতে হবে, রাইট? সো আমরা এখন আমাদের আনসারটা শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন কোনো লাইন লেখা দরকার নাই, তোমরা জাস্ট এভাবে লিখবা যে বোরের পরমাণু মডেলটি নিম্নরূপ বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, এতটুকু লিখলেই হবে। বোরের পরমাণু মডেলটি আলোচ্য বিষয় লিখলে আরো সুন্দর হয়, পরমাণু মডেলটির আলোচ্য বিষয়, ঠিক আছে। এটা লিখবা, এটা লিখে আমি একটা টান দিবা, ঠিক আছে। এটা তোমরা 1 নম্বর পয়েন্ট দিতে পারো। তো ও যে উনি যে আলোচনা করছে, এটা প্রথম আলোচ্য বিষয়টা আমাদের আসলে কি, যে শক্তি স্তর নিয়ে উনি সর্বপ্রথম আলোচনা করছে, ঠিক আছে। সো তোমরা এখানে লিখতে পারো শক্তি স্তর। তো উনি যে শক্তি স্তর নিয়ে আলোচনা করছে এটা লিখে এটা নিচে আন্ডারলাইন করতে পারো। তো উনি যে আলোচনা করছে সেটা আমি আমার মতো করে একটু ব্যাখ্যা দিই, হ্যাঁ, মানে লিখবা তো তোমরা তোমাদের মতো করে, আর আমি হালকা পাতলা লিখে দিব, হ্যাঁ। তো আমি আমার মতো করে ব্যাখ্যা দিই, তোমরা এটা তোমাদের ভাষায় লিখে নিবা। তো ধরা যাক এই যে হচ্ছে যে কোনো একটা বস্তুর জন্য বা যে কোনো একটা পরমাণুর জন্য তুমি এটা ধরে নিতে পারো, এই স্তরে মনে করো 2টা ইলেকট্রন আছে, এই স্তরে 8টা ইলেকট্রন আছে। তো এই যে 8টা ইলেকট্রন আছে, তো উনি বলতেছে যে প্রধান শক্তি স্তর হইল এক একটা স্তর যে স্তরে ইলেকট্রন গুলার আসলে স্থানান্তর হয় না, মানে এক জায়গা থেকে সে আরেক জায়গায় যায় না। এখন আমরা যে ইলেকট্রনের স্থানান্তর হওয়ার কন্ডিশন আছে, সেটা কি শক্তির বিকিরণ হইতে হবে অথবা শোষণ হইতে হবে। তো যখন সে একটা স্তরের মধ্যে সে ঘুরে, তখন অটোমেটিকলি কখনো শক্তি শোষণ বা বিকিরণ হতে পারে না। আমি আবার বলি, শক্তি শোষণ বা বিকিরণ হওয়ার কন্ডিশন আছে, কন্ডিশনটা তোমাদেরকে একটু বুঝাই বলি। সেটা হলো, আমরা রিয়েল লাইফ চিন্তা করি,
আমি মনে করো এখন একটা নিম্ন অবস্থানে আছি, হ্যাঁ, আমি এখন উচ্চ অবস্থানে যেতে চাই, মানে আমি আমার ফিনান্সিয়াল অবস্থাটা ভালো করতে চাই, অথবা আমি আমার সমাজে আমার মর্যাদাটা আমি বৃদ্ধি করতে চাই, বা মানুষের কাছে আমি আমার দাম বাড়াতে চাই। তা আমাকে কি করতে হবে? নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাইতে হলে আমাকে কি করতে হবে? আমার এনার্জি দরকার আছে না, আমার তো শক্তি দরকার নাকি? এখনকার যুগে পাওয়ার ইজ এভরিথিং, তোমার যত পাওয়ার বেশি থাকবে তুমি তত উপরে উঠতে পারবে। সো আমরা বলতে পারি আমাদের এক্সটার্নাল পাওয়ার দরকার আছে, এক্সটার্নাল পাওয়ার থাকলে আমরা নিচ থেকে উপরে উঠতে পারি। সো তাহলে আমরা লিখতে পারি যে নিম্ন থেকে উচ্চ, নিম্ন থেকে যদি আমরা উচ্চ উঠতে চাই তাহলে আমাদের কি লাগবে? এক্সটার্নাল পাওয়ার লাগবে। ওকে, এক্সটার্নাল পাওয়ার। আচ্ছা, এক্সটার্নাল পাওয়ার কি করতে হবে? আমাকে শোষণ করতে হবে, মানে আমার লাগবে। তো আমার লাগা মানে কি? আমার শোষণ করতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি শোষণ। আর উচ্চ থেকে যদি আমি নিম্ন নামতে চাই, উচ্চ থেকে নিম্ন মানে আমার কাছে মনে করো আমার অনেক পাওয়ার আছে, বাট আমি আমার পাওয়ার দেখাবো না, আমি একেবারে পুরো ড্যাম হয়ে যাব, আমি আমার কোনো ধরনের পাওয়ার ইউজ করবো না। তখন সেক্ষেত্রে কি করতে হবে? আমার সব পাওয়ার গুলা লুজ হয়ে যাবে। তো তখন আমরা সেই জিনিসটাকে বলি বিকিরণ। ঠিক আছে, তো আমাদের শক্তি বিকিরণ হবে। আমি তোমাদেরকে ওই শক্তি দিয়ে তোমাদের ব্যাখ্যাটা দিলাম আর কি। তো আশা করি তোমরা পুরো জিনিসটা বুঝছো যে একটা ইলেকট্রন এখান থেকে মনে করো যে উচ্চ সে শক্তি স্তরের দিকে যাবে, তখন তাকে শোষণ করতে হবে শক্তি, হ্যাঁ। আর যদি সে উপর থেকে নিচের দিকে যায় তখন তাকে কি করতে হবে? বিকিরণ করতে হবে। আমরা এটা শিখার কথা হলো পরবর্তী পয়েন্টে, আমি এখনই শিখাই দিলাম। ঠিক আছে, বোর্ডের যে 3 নম্বর পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্টে এগুলো আছে, হ্যাঁ, শোষণ বিকিরণী আছে। তো আমি শক্তি স্তর বুঝাতে গিয়ে একটু অন্যদিকে চলে গেছি, যে জিনিসটা আমাদের একটু পরে লাগবে। তো শক্তি স্তর তাহলে মূল কনসেপ্টটা কি দাঁড়ালো? যে একটি নির্দিষ্ট কক্ষপথে, আমি লিখে দিই, একটি নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘূর্ণায়মান অবস্থায় মনে করো ঘুরতেছে, হ্যাঁ, তখন যদি শক্তি যদি শোষণ না হয় অথবা বিকিরণ যদি না হয়, সে কি করবে? সে তার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। শক্তির শোষণ হইতেছে না মানে আমি এনার্জি নিচ্ছি না, আবার আমি এনার্জি ত্যাগও করতেছি না। শোষণ বা বিকিরণ না হলে ওই কক্ষপথেই ঘূর্ণায়মান থাকে। ঠিক আছে, এই কক্ষপথ সমূহকে শক্তি স্তর বলে। শেষ, আমাদের প্রথম পয়েন্ট শেষ। ওকে, এখন আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্ট, সেটা আসলে কি? কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ তোমরা নাম শুনে বুঝতেছো, ভর মানে কি এম আর বেগ মানে কি বি, নিশ্চয় এম বি কিছু থাকবে, বাট কৌণিক শব্দটা লাগাই দিছে। তোমরা একটু মনে করে দেখো, তোমরা এটা পড়ছো কোথায়? নিউটনের বলবিদ্যা পড়ছো, ফিজিক্স নিউটনের বলবিদ্যা আমরা পড়ছিলাম যে কৌণিক ভরবেগ এল সমান সমান ওই যে আর ক্রস পি, এটা তোমরা পড়ছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো পি মানে কি ছিল? আবার পি মানে ছিল ওই যে রৈখিক ভরবেগ। তো আমরা যদি এটাকে নরমালি পরিণত করি তখন কি হয়? আর পি সাইন থিটা। আমরা জানি ক্রস গুণফল থাকলে সেটা সাইন থিটা, ফিজিক্সে আমরা পড়ছি। তো এখানে পি মানে কি? পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ বা এম ভি সাইন থিটা। এখন যেহেতু এখানে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার স্যাপার নাই, বা আমরা বলতে পারি যেখানটাতে আমাদের রৈখিক ভরবেগের সূত্রটা কি? L = m v r। এই যে দেখো, এই যে m লিখছি, v লিখছি এবং r লিখছি, এখানে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার স্যাপার নাই, ওটা ফিজিক্সে আছে। যদি তুমি অ্যাপ্লাই ডিগ্রি অ্যাঙ্গেলের করে যদি তারা থাকে, ওটা কি ছিল? r এবং p এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি r এবং p এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলতে পারো, অথবা অ্যাঙ্গেলের কোনো ব্যাপার স্যাপার নাই, এই যে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। সো আমরা তাহলে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে আসলে কৌণিক ভরবেগের ইকুয়েশন হচ্ছে L = mvr। বাট উনি এভাবে ব্যাখ্যা দেয় নাই, উনি দিছে হইলো h/πl। উনি যে ব্যাখ্যাটা দিছে, বোর্ড যে ব্যাখ্যাটা দিছে, আমি সেই ব্যাখ্যাটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। উনি বলতেছিল যে h/πl অযোগ্য গুণিতক, ঠিক আছে, বা পূর্ণ গুণিতক তোমরা এটা বলতে পারো। ঠিক আছে, তো আমরা চলো আসল ব্যাখ্যাটা লিখি, যেটা পরীক্ষা খাতা লিখবে। এটা আমি এক্সট্রা লিখছি আর কি, এটা আমি এক্সট্রা লিখছি, হ্যাঁ। তো তোমরা লিখবা কি? তোমরা লিখবা হচ্ছে এরকম যে নির্দিষ্ট কক্ষপথের প্রতিটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বিদ্যমান।
যা h বাই 2s পাই এর পূর্ণ গুণিতক। ঠিক আছে, তো আমরা একটু আগে তোমাকে প্রমাণ করে দেখালাম L = mvr। তো এটা সমান কি হবে, এই যে এইটা পূর্ণ গুণিতক মানে কি n, যেখানে n এর পরিচয়টা দিয়ে দিতে হবে। n = কি হবে 0 1 2 3 ডট ডট ডট। হ্যাঁ, হচ্ছে কি শক্তি স্তর। তো অনেকক্ষণ পড়া ফেললাম, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি, কারণ তোমরা সবচেয়ে ভালো হয় এখানে পরিচয়গুলো অবশ্যই দিয়ে নিবা। হ্যাঁ, কোনটা কি পরিচয়টা দিয়ে নিবা। এখানে m হইতেছে ইলেকট্রনের ভর, m ইলেকট্রনের ভর, তারপরে কি v ইলেকট্রনের বেগ। এটা তোমরা নিচে নিচে লিখবা, পাশাপাশি লিখতেছ তোমরা নিচে নিচে লিখবা ইলেকট্রনের বেগ। তারপর আর কি ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। দেখো m v আর r এর পরিচয় দিছি, n এর পরিচয় দিয়ে দিছি। হ্যাঁ, h কি প্ল্যাঙ্কের ধ্রুবক, h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। ঠিক আছে, এই এতটুকুই ছিল। আমাকে একটু কমেন্টে বলো, আমি কমেন্টে দেখতে পারতেছি না আসলে কতজন তোমরা আসলে এখন ক্লাস করতেছো। কেউ দেখি কমেন্ট করো। আচ্ছা 17 জন এখন ক্লাস করতেছো। তো আশা করি তোমরা এতটুকু বুঝে ফেলছো। আমি এখন আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাই। পরবর্তী টপিক মানে কি, আমাদের টোটাল 3টা পয়েন্ট ছিল। যে বোর যে কথাটা বলছে উনি আসলে 3টা পয়েন্ট আকারে বলছে, আমাদের 2টা পয়েন্ট লেখা শেষ। আমি এখন তৃতীয় পয়েন্টে চলে যাব। তো তৃতীয় পয়েন্টটা আসলে কি নিয়ে, ওই যে আমি একটা অলরেডি বুঝাই ফেলছি যে বর্ণালী আর কি, যে এক শক্তি স্তর থেকে যখন সে আরেক শক্তি স্তরে চলে যায় তখন তার মধ্যে একটা বর্ণালী সৃষ্টি হয়। সো আমরা 3 নম্বর পয়েন্টে এইভাবে লিখতে পারি যে বর্ণালী। হ্যাঁ, যে ইলেকট্রন বহিস্থভাবে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আবার এটা তো বুঝলাম যে নিচের থেকে, এই যে এখানে নিচে ছিল উপরে এসে চলে যেতে পারে। হ্যাঁ, আবার শক্তি বিকিরণ করে, মনে করো এখানে একটা ইলেকট্রন আছে, সে নিচেও আসতে পারে, কিন্তু এটা হইতে হলে কথা আছে, এক্সটার্নাল ফোর্স প্রয়োজন। সো আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর হতে নিম্ন শক্তি স্তরে গমন করতে পারে। এখন গমন যে করতেছে, সে একটা স্থান থেকে সে আরেকটা স্থানে যাচ্ছে। ধরে নিলাম সে ছিল হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে n1, এটা n1 কক্ষপথ। n1 কক্ষপথ থেকে সে মনে করো চলে গেল n2 কক্ষপথে। তখন কি ঘটনা ঘটবে, ধরি n1 কক্ষপথে ইলেকট্রনের শক্তিটা আসলে কত, আমরা এটাকে ধরে নিলাম কি E1 ধরে নিলাম। ঠিক আছে, আর n2 কক্ষপথে ইলেকট্রনের শক্তিটাকে আমরা ধরে নিলাম E2, মানে হচ্ছে এই যে এই জায়গাটায় ইলেকট্রন যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে E1, আর এইখানটাতে ইলেকট্রন যে এনার্জি সেটা হচ্ছে E2। তো ও যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ওর যে মুভমেন্টটা হলো, এই মুভমেন্টের যে পার্থক্যটা, শক্তি যে পার্থক্যটা হলো, সেই শক্তির পার্থক্যটা নিয়ে একটা সূত্র প্রদান করছে। হ্যাঁ, যে শক্তির পার্থক্য, সুতরাং শক্তির পার্থক্য ডেল ই সমান সমান কি হবে, E2 - E1। এটা সমান সমান h নিউ, এখানে বলে দিতে হবে যেখানে ডেল ই ইজ ইকুয়াল টু কি হবে। আচ্ছা, শক্তি পার্থক্য লিখছি, এটা পরিচয় দেওয়ার দরকার নেই। h ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক, আর মিউ এটা হচ্ছে মিউ। ঠিক আছে, সমান সমান কি হবে, কম্পাঙ্ক। ঠিক আছে, এরই মাধ্যমে আমাদের ক নাম্বার শেষ, না ক নাম্বারের অর্ধেক শেষ আর কি। তো আমাদের তো এখন কি নিয়ে আলোচনা করতে হবে, তার সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা মডেলটাকে আগে বলছি, এখন মডেলটার সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে ফেলবো, তোমরা একটু দ্রুত তুলে নাও, আমি একটু সময় দিলাম তোমাদেরকে, তোমরা একটু তুলে নাও।
তো বুঝছো তো পুরো জিনিসটা কি, এখান থেকে এখানে সে যখন যাবে একটা বর্ণালী দেখা দিবে, যে বর্ণালীটা হচ্ছে বিভিন্ন রং হতে পারে। এই রংটা আসলে ডিপেন্ড করে, এই যে দেখো আমরা জানি ডেল ই সমান সমান কত এইচ মিউ, আবার মিউ সমান সমান কত সি বাই ল্যামডা, এই ল্যামডার উপর ডিপেন্ড করে। যেমন ল্যামডা সমান সমান ডেল, এটা অঙ্ক আছে তোমরা মনে করছো কেমিস্ট্রি ফার্স্ট পার্টে সেকেন্ড চ্যাপ্টারে তোমরা করছো, ডেল ই ডিভাইডেড বাই কত হবে, উল্টা লিখে বলছি এইচ সি ডিভাইডেড বাই ডেল ই হবে। হ্যাঁ, তো এখান থেকে তোমরা ল্যামডার বিভিন্ন মান পাবা। তোমরা মনে হয় জানো যে আলোক যে রশ্মি সমূহ আছে, দৃশ্যমান আলো, বেনি, আসহ কলা, এক একটার এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো তরঙ্গ দৈর্ঘ্য আসলে তাহলে ডিরেক্টলি কার সাথে রিলেটেড, শক্তির সাথে রিলেটেড। হ্যাঁ, এই শক্তির মানটা আমরা যদি বসাই যাই, এইচ এর মান আমরা মুখস্থ জানি, সি এর মান আমরা মুখস্থ জানি, তাহলে আমরা ল্যামডার মানটা পেয়ে যাবো। ওইখান থেকে আমরা বলতে পারবো যে এখানে আসলে একটা বর্ণালী, এখানে একটি বর্ণালী তৈরি হবে, একটি, বেশি না, একটা, এখানে একটা বর্ণালী তৈরি হবে। এটা কে বলছে? এটা বোর বলছে যে এখানে একটা বর্ণালী তৈরি হবে, বাট উনি আসলে ভুল বলছে। উনি যে ভুলটা বলছে বা সীমাবদ্ধতাটা এখন আমরা আলোচনা করব। উনি বলছে একটা বর্ণালী, বাট বিজ্ঞানীরা দেখছে যে আসলে অনেকগুলো বর্ণালী হয়। এটা হচ্ছে ওনার প্রথম সীমাবদ্ধতা। আর দ্বিতীয় আরেকটা সীমাবদ্ধতা আসলে কি, যে একটা ইলেকট্রনের জন্য উনি ব্যাখ্যাটা দিয়েছে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছে কয়টা ইলেকট্রনের জন্য? একটা ইলেকট্রনের জন্য, বাট আসলে তো বাকিগুলো তো তাহলে সে ব্যাখ্যা দিতে পারলো না। ঠিক আছে, তাহলে আমরা সীমাবদ্ধতার সমূহগুলো লিখবো। তো সে মধ্যে কি কি, নাম্বার 1 ওই যে একটা সে বর্ণালী, সে বলছে যে একটা রেখা দেখা দিবে, বাট আসলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে আসলে অনেকগুলো রেখা পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আসলে অনেকগুলি বর্ণালী সৃষ্টি সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে ওনার প্রথম কথা। দ্বিতীয় যে আরেকটা কথা, সেটা আসলে কি, সেটা হচ্ছে যে উনি যে ব্যাখ্যাটা দিচ্ছে এটা একটা ইলেকট্রনের জন্য। সো একাধিক ইলেকট্রন বা হাইড্রোজেনে তো একটি ইলেকট্রন আছে, বাট হিলিয়াম, নিয়ন, আর্গন, এই হাইড্রোজেনের উপরে যত পরমাণু আছে ওই কোনোটা পরমাণুর কিন্তু ব্যাখ্যাটা উনি দিতে পারেন নাই। এটা ওনার একটা সীমাবদ্ধতা। তাহলে আমরা এভাবে বলবো, বোরের মডেল শুধুমাত্র এর মাধ্যমে শুধুমাত্র হাইড্রোজেনের একটি ইলেকট্রন ব্যাখ্যা দেওয়া হয়েছে। একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে এই মডেল ব্যর্থ। ঠিক আছে, এই ছিল আমাদের সীমাবদ্ধতা, এর বাইরে আর কোনো সীমাবদ্ধতা নাই। সো আমরা এই দুইটা লিখে দিলেই আমাদের হয়ে যাবে। টানটানা, আমাদের প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। আচ্ছা, আমাদের সাথে এখন 22 জন যুক্ত আছে, গুড। আমরা হচ্ছে বোরের পরমাণু যে মডেল আছে সেই বোরের পরমাণু মডেল, এটার আমরা মডেলটাও লিখে ফেলছি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এই মডেলটার সীমাবদ্ধতাগুলো আমরা লিখে ফেলছি। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। তোমাদেরকে হচ্ছে আগে আমি দেখাবো, স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাবো যে পরবর্তী প্রশ্নে আসলে চাইছি কি কি। হ্যাঁ, আমি এখন স্ক্রিনটা আবার মোবাইলের স্ক্রিনটা দেখাই। সবসময় টু দ্য পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবা, হ্যাঁ, প্রশ্ন অনুযায়ী। আচ্ছা, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, দেখো দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো কি বলছে, এন, এল, এম ও এস
কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা করো। এটাও কিন্তু 4 মার্কের। দেখো প্রথম মার্ক কি, একটি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা লিখে তুমি 1 পেয়ে যাবা, দুইটা লিখে 2 পাবা, চারটা যদি তুমি হালকা বর্ণনা লিখো তো 3 পাবা, আর চারটা যদি চারটারই বর্ণনা লিখো তো তুমি 4 পাবা। সো আসলে কিছুই না, যে আমাদেরকে এই প্রত্যেকটা n প্রধান কোয়ান্টাম সংখ্যা, n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, m হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং s হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা যদি এই 4টা ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা পুরো ফুল 4 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে এখন 28 জন যুক্ত আছো, গুড। যারা পরবর্তীতে যুক্ত আছে তাদের বলে নেই, তোমরা আহামরি কিছুই মিস করো নাই। আমি জাস্ট বোর্ডের যে মডেলটা আছে সেই মডেলটা শিখিয়েছি এবং সেই মডেলের সীমাবদ্ধতাগুলো শিখিয়েছি। আচ্ছা তোমাদের জন্য একটা কথা আমি বলবো ভাবছিলাম, সেটা হলো অ্যাসাইনমেন্ট তো ভাই তো প্যারালাল কিছু নাই, এটা তো আমি আজকে শেষ করে দিচ্ছি কেমিস্ট্রি। তোমাদের জন্য আসলে একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে তোমরা জানো যে রাসায়নিক পরিবর্তনের উপর কিন্তু আমি পুরো ফুল চ্যাপ্টারটার উপর কিন্তু আমি পড়াচ্ছি, এবং এখানে যে পড়াচ্ছি আমি টোটাল 2টা ক্লাস নিয়ে নিছি অলরেডি, আমি 2টা ক্লাস নিয়েছি। তো আজকে হচ্ছে 30 তারিখ, 30 তারিখে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাসটা, ঠিক আছে। ক্লাস 3 হচ্ছে 30শে জুলাই। তো আমি যে ক্লাস 2 নিয়েছি, 2 নম্বর যে ক্লাসটা গতকালকে নিয়েছি সেটা কত ছিল, 29শে জুলাই। এবং 1 নম্বর যে ক্লাসটা নিয়েছিলাম সেটা কবে ছিল, সেটা ছিল হচ্ছে 27 জুলাই ছিল। এখন তোমাদের আজকে তো আমি ক্লাসটা হচ্ছে নিব ক্লাস 3 30শে জুলাই। এরপরে হচ্ছে তোমরা পরবর্তী আরেকটা ক্লাস পাবা, আরো কয়েকটা ক্লাস পাবা, 31শে জুলাই ক্লাস পাবা। রুটিনগুলো তোমরা লিখে নিতে পারো, তাহলে আবার বাবা পোস্ট দেওয়া রাখবে না। ক্লাস 5 তোমরা পাবা 1 অগস্ট, তারপর ক্লাস 6 তোমরা পাবা 2 অগস্ট, ঠিক আছে। সো আমি এই আজকের এই ক্লাসটা নিয়ে নিলে তোমাদের হচ্ছে আরো 3টা ক্লাস, অর্থাৎ এখনো 4টা ক্লাস রয়েছে। তো আমি ইনশাআল্লাহ আমি 2টা ক্লাস নিয়েছি, আরো 4টা ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এখন তার কোশ্চেন ইজ ভাইয়া আপনার আগানোর টেকনিকটা কি? আমার আগানোর টেকনিকটা হচ্ছে আমি সর্বপ্রথম হচ্ছে আমার স্টেপগুলো কি কি, নাম্বার 1 আমি হচ্ছে থিওরি শিখাই, যে একটা থিওরি নিয়ে আগে আলোচনা করি। নাম্বার 2 হচ্ছে সেই থিওরি অনুযায়ী আমি আগে ঢাকা ইউনিভার্সিটির প্রবলেম সলভ করি, আগে ঢাকা ইউনিভার্সিটির গুলা। এখন এখানে ঢাকা ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো আমি সলভ করি সেখানে কিন্তু অবজেক্টিভ থাকে এবং রিটেনও থাকে, ঠিক আছে। এবং এক্সেপশনাল কি কি ঘটনা ঘটবে, যে আসলে ঢাকা ইউনিভার্সিটির সব প্রবলেম সলভ করার পর আমাদের হাতে অনেক সময় থাকে, ঠিক আছে, কারণ বিগত প্রশ্নতে তাহামরি খুব একটা প্রশ্ন নাই। এখন এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমি প্ল্যান রাখছি যে আমি বুয়েটের প্রবলেম সলভ করাবো। এখন বুয়েটের কি কি প্রবলেম সলভ করাবো, সব না, হ্যাঁ আমি কিন্তু যদিও লাস্ট ক্লাসে কেপিএসি সব অঙ্ক করা হয়েছে বুয়েটের, আর কোনো অঙ্ক বাদ রাখি নাই, হ্যাঁ। তারপর আমি চেষ্টা করব পুরো 6টা ক্লাসে যতগুলো করানো সম্ভব হয়, শুধু বুয়েটটা, বুয়েট টুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং যে প্রশ্ন ব্যাংকটা আছে আমি এটার পাশাপাশি 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং এর যে প্রশ্ন ব্যাংক আছে এটা পুরোটা আমি সলভ করে দিব। আমি আবারও বলি, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এটা পুরোটা আমি সলভ করে দিব। সো এই যে আমি প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি, এই এক্সট্রা ফিচারগুলা, এগুলা করে তোমাদের লাভ কি হবে? নাম্বার 1 হচ্ছে তোমাদের কেমিস্ট্রিতে টোটাল যে চ্যাপ্টারগুলো আছে, কেমিস্ট্রি ফার্স্ট পার্টে যে 5টা চ্যাপ্টার আছে ওর মধ্যে 1 নাম্বার 5 নাম্বারটা আসলে আমারই কিছুই নাই। সো 2 3 4 এর মধ্যে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায় 4 নাম্বার চ্যাপ্টারটাতে। এখানে অঙ্ক আছে, প্যাচও আছে, প্যাচ ওয়ালা অনেক অঙ্ক বানানো সম্ভব। তো আমি তোমাদেরকে শুধুমাত্র ইন্টারটা ফোকাস করতেছি না, অ্যাডমিশনের অনেক প্রবলেম তোমাদেরকে আমি দেই, গত ক্লাসে দেখছো দিছি, তার আগে ক্লাসও দেখছো দিছি। অবজেক্টিভগুলো যে দেই, অবজেক্টিভগুলো কিন্তু কিছুটা হাই কোয়ালিটির সম্পূর্ণ কিছু অবজেক্টিভ রয়েছে যেগুলো এইচএসসি 21 এবং 22 এর জন্য কিছুটা কঠিন, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা কঠিনটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। এইচএসসি 21 এবং 22 তোমরা কঠিনটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। এই চ্যাপ্টারটা আমি যে শিখাচ্ছি আমি একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো কিন্তু করাচ্ছি, সামনের দিনগুলোতে আমি আরো অঙ্ক করাবো। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যদি লাস্ট পর্যন্ত যদি এই চ্যাপ্টারগুলো আমার সাথে কমপ্লিট করো, তোমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার পুরো ফুল কমপ্লিট হয়ে যাবে। এখন আসি স্পেশাল যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছিলাম, 2 আগস্টের পরে তোমাদের হচ্ছে পুরো ফুল চ্যাপ্টারের উপর আমি একটা পরীক্ষা নিব। এই 2 আগস্টের পরে তোমাদের হচ্ছে এক্সাম নিব, ঠিক আছে। তো তোমাদের এক্সামটা কবে হবে? তোমাদের এক্সামটা হবে 4 আগস্ট, অর্থাৎ তোমরা কিন্তু পড়ার জন্য একটা টাইম পাচ্ছ, 3 আগস্ট গ্যাপ থাকবে। তোমরা 4 আগস্টে কি করবা? পরীক্ষা দিবা। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া কি পরীক্ষা দিব, আপনি কি এরকম প্রশ্ন করবেন, কি টাইপের প্রশ্ন করবেন? ওইখানে হচ্ছে আমাদের অবজেক্টিভ আমি পরীক্ষা নিব এবং একটা এক্সট্রা ফিচার হচ্ছে রিটেন। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যারা কোনো ধরনের পেইড কোর্সে পড়ো নাই বা পেইড কোর্সে পড়ছো, আমার কাছে পড়ো নাই বাট অন্য কোনো জায়গায় পড়ছো, তোমরা রিটেন এক্সাম কখনো দাও নাই, এটা আমি মোটামুটি ভাবে শিওর। যারা আমার বেচ দুর্নিবার ফিজিক্স তারা রিটেন পরীক্ষা দিচ্ছ, বাট ম্যাক্সিমাম কোর্সে কিন্তু অনলাইন কোর্সে রিটেন এক্সামটা থাকে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি তোমাদের রিটেন এক্সাম নিব এবং এটা ফ্রি, এই এক্সামটা টোটালি হচ্ছে ফ্রি, এই এক্সামটা তোমরা যে কেউ দিতে পারবা। এখন বলি এই যে এক্সামটা নিব, এই এক্সামটার হচ্ছে নেওয়াটার রিজন কি? নাম্বার 1 রিজন হচ্ছে তুমি যে ক্লাসগুলো করছো
এই যে আমার সাথে যে এতগুলো ক্লাসগুলো করছো এই ক্লাসগুলোর উপর যদি তুমি একটা পরীক্ষা দাও তাহলে তোমার একটা ফিনিশিং এসে পড়বে যে হ্যাঁ এটা আমি পারি, এই চ্যাপ্টারটা আমার পড়া হয়ে গেছে। তার উপর যদি মাঝখানে একদিন গ্যাপ দিছি 2 আগস্ট 4 আগস্ট মাঝখানে 3 আগস্ট গ্যাপ ধুমসে খালি এই চ্যাপ্টারটা পড়া 3 আগস্ট রাখবা শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা প্রবলেম সলভিং এর জন্য। তোমাদের জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো তোমরা অ্যাডমিশনের উপর ফোকাস দাও। এই চ্যাপ্টারটা আমি অ্যাডমিশন মতো করে পড়াচ্ছি, এমন ভাবে পড়াচ্ছি যাতে তোমার এইচএসসিটা হয়ে যায়। এইচএসসি 21 দের কিন্তু এই চ্যাপ্টারটা আছে এবং তোমরা জানো এটা ভয়ঙ্কর লেভেলের ইম্পর্টেন্ট। এখন আসি এই পরীক্ষাটা দেওয়ার পর যদি তোমরা টপ 10 এ থাকো তোমাদের সুবিধাটা কি, আমি সেই সুবিধাটা একটুখানি আলোচনা করতে চাই। যে যদি তুমি টপ 10 এ থাকো, যদি তুমি টপ 10 এ থাকো এই এক্সামটা, হ্যাঁ 4 আগস্ট যে এক্সামটা আমি টাইমটা জানাই দিব, হ্যাঁ কখন পরীক্ষা নেবে টাইমটা জানাই দিব। এই এক্সামটাতে যারা টপ 10 এ থাকবা, টপ 10 এ যারা থাকবে তাদের জন্য একটা অফার আছে। সেই অফারটা আসলে কি তোমাদেরকে এখনো ঘোষণা দেওয়া হয় নাই। ঘোষণাটা হচ্ছে আমি হচ্ছে একটা কেমিস্ট্রি বেচ হচ্ছে আমরা লঞ্চ করব চলকের পক্ষ থেকে, আমি পড়াবো। তো হচ্ছে ওই কোর্সটাতে আসলে মেনলি কারা করতে পারবে, ওই কোর্সটা হচ্ছে এইচএসসি 21 প্লাস 22 দের জন্য। কোর্সটা কখন, কোর্সটা হবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর, এই চ্যাপ্টার শেষ হওয়ার পর, এই চ্যাপ্টারটা শেষ হওয়ার আগে না। তো ওই কোর্সটা হচ্ছে আমাদের 5 মাসের কোর্স হবে এবং ওটা পেমেন্ট সিস্টেম থাকবে প্রতি মাসে, অর্থাৎ আমি একবারে টাকা নিয়ে নেব না, প্রতি মাসের পেমেন্ট সিস্টেম থাকবে এবং আমি চেষ্টা করব যতটা কম নেওয়া সম্ভব। এখন যারা এই টপ 10 এ থাকবা তোমাদের জন্য অফার হচ্ছে, একটা অফার থাকবে, সেটা হচ্ছে তোমরা 40% ছাড়ে তোমরা ভর্তি হতে পারবা। 40% ছাড়ে টপ 10 অ্যাডমিট হতে পারবা। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারতেছো। সো তোমাদের তাহলে লাভটা কি দাঁড়াচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে যে তোমরা এই ফ্রি ক্লাসগুলো করতেছো, পরীক্ষাটা দিতেছো, এটা দেওয়ার জন্য তোমাদের কোনো টাকা পে করার কোনো প্রয়োজন নেই। তুমি পড়ো বা না পড়ো, তুমি পেইড কোর্সে পড়ো বা না পড়ো, পরীক্ষাটা দাও, তুমি পরীক্ষাটা দাও, তুমি ক্লাসগুলো করো, তাই না? এটা তোমার তো কোনো লস নাই, তোমার তো কোনো টাকা পে করতে হইতেছে না। বাট আমি বলতেছি যাদের আমার কাছে পড়ার ইচ্ছা, কেমিস্ট্রি আমার কাছে পড়ার ইচ্ছা, তাদের জন্য একটা দুর্দান্ত একটা সুযোগ আছে। সুযোগটা কি, যদি তোমরা টপ 10 এ থাকতে পারো তাহলে কিন্তু তোমাদের 40% ডিসকাউন্ট দেওয়া হবে। সো এটা দ্বারা আমি কিন্তু প্রমাণ পাবো যে তোমরা আসলে কারা কারা আমার এই ফ্রি কোর্সটাতে গুরুত্ব দিচ্ছ। আমার কথা ক্লিয়ার? এটা দ্বারা আমি প্রমাণ পাবো তোমরা কারা কারা এই ফ্রি কোর্সটাতে গুরুত্ব দিচ্ছ। সো বুঝতে পারতেছো 40% অ্যামাউন্টটা কিন্তু ছোট না, মোটামুটি একটা ভালো হচ্ছে একটা ছাড়। তো এটা আমি সুযোগ রাখতেছি শুধুমাত্র যারা পরিশ্রমী তাদের জন্য। খেয়াল করে দেখো, আমি যেমন তেমনদেরকে কিন্তু ছাড় দিচ্ছি না, এটা দিচ্ছি যারা শুধুমাত্র টপ 10 এ থাকবে। হ্যাঁ, তারা যদি আমাকে প্রমাণ করতে পারে যে হ্যাঁ ভাইয়া আমি আপনার কোর্সে আমি পরিশ্রম করতে রাজি আছি, ইনশাল্লাহ আমি তাদেরকে হচ্ছে এই 40% ছাড়ে তাদেরকে আমি অ্যাডমিট করাবো। সো এখন তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে ভাই আসলে কোর্সটা কবে ছাড়বেন, কি কি থাকবে, কত মাসের কোর্স হবে, এগুলো সব আমি ডিটেলস জানাই দেব। তবে আপাততভাবে আমি বলি কোর্সটা 5 মাসের মতো চলবে, একেবারে ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে? এবং পেমেন্ট সিস্টেমটা হবে প্রতি মাসে আর কি। তো এটা ডিটেলস আমি জানাই দিব, এই পরীক্ষাটা আগে নিয়ে নেই, হ্যাঁ আমি আর 2-3 দিন যাক, তারপর হচ্ছে আমি ডিটেলসটা জানাই দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। এবং ওই কোর্সটা আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে এখন দেখলাম যুক্ত আছো, তো হচ্ছে তোমরা চেষ্টা করো অন্তত পরীক্ষাটা দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, আশা করি তোমরা হচ্ছে থাকবা। তো চলো আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমটা সলভে চলে যাই। তো আমাদের নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা এল এন এল এম এন, এগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করবো। এস এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো আমি আগে প্রশ্নটা যদি তোমাদেরকে লিখে দেখাই, সেটা হচ্ছে কি এন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিছু না, এটা লেখা আছে আলোচনা, কোনো অঙ্ক টঙ্ক কিচ্ছু এনে ভাই কেমিস্ট্রি, এর জন্য আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রশ্ন কম, দেখছো না 4 মার্ক করে, দেখছো না প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি আমি বুঝাই ফেলছি যে বোর্ডের যে শক্তি স্তর যে টপিকটা ছিল ওইটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা n। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, যে এটাকে পাশে এইভাবে লিখে রাখতে পারো যে বোরের তত্ত্বানুসারে MVR সমান সমান NH/2π, যেখানে n কি হবে শক্তি স্তরের
সংখ্যা কোন ইলেকট্রন নির্দিষ্ট যে কক্ষপথে ঘুরতে থাকে, যততম কক্ষপথে ঘুরতে থাকে, নির্দিষ্ট যততম কক্ষপথে ঘুরতে থাকে সেটি তার প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এটা নিয়ে প্যাচের আসলে কিছুই নাই, আমরা যেগুলো প্যাচওয়ালা জানি সেগুলো হচ্ছে পরবর্তীগুলা। 2 নাম্বারটা আমাদের কি ছিল? 2 নাম্বারটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, আচ্ছা, তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো এসপিডিএফ যে আমরা নিয়ে আসি, যে আমরা যে অরবিটাল যে কনসেপ্ট আমরা নিয়ে আসছিলাম সেটা টোটালি আসলে কিসের সাথে রিলেটেড? সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে রিলেটেড। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং এটার মানটা নির্ণয় করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে 1 বিয়োগ করলেই হয়ে যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা 1 বিয়োগ করলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা পেয়ে যাই। যেমন তোমাদেরকে সহজভাবে বুঝাই, আমি আগে বুঝাই, কিছু লিখবো না, আমার মতো করে বুঝাই। যেমন এস এর জন্য আমরা জানি এল এর মান কত? 0। এটা তোমরা সবাই জানো যে আমাদের প্রথম যে আমরা যে অরবিটালগুলো লিখে থাকি, অরবিটালগুলো কি দিয়ে লেখা হয়? এস পি ডি এফ, এই 4টা জিনিস দিয়ে লেখা হয়। তো এখানে এস এর ক্ষেত্রে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা কিন্তু 0। তারপরে পি এর ক্ষেত্রে, পি এর জন্য আমরা এল এর মান কত লিখি? 1। ডি এর জন্য আমরা আমাদের এল এর মান কত লিখে থাকি? 2। ঠিক আছে, আর এফ এর জন্য আমরা এল এর মান কত লিখে থাকি? 3। এগুলো হচ্ছে আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা একটা সূত্র আকারে লিখতে পারি এটাকে। আমরা সূত্র আকারে কিভাবে লিখবো? যে l = n-1, এটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন তোমার মনে করো যে তোমার হচ্ছে মানে এত পর্যন্ত হতে পারে, এত পর্যন্ত মানে l = যে n-1, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। অনেকে হয়তো এই জিনিসটা বুঝো না, আমি তাদেরকে একটু ভিন্নভাবে একটা এক্সাম্পল দিব। ঠিক আছে, ভিন্নভাবে কিরকম? আমি একটা এক্সাম্পলের মাধ্যমে, ধরা যাক তোমার যে কোনো একটা মৌলের কথা চিন্তা করো বা যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করো যেখানে আমাদের n এর মান মনে করো 3, সাপোজ n এর মান 3। তো n এর মান 3 হইলে আমাদের হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা কয়টা হতে পারে সেটা আমরা ডিটারমাইন করব। চলো আমরা শুরু করি। n এর মান 3 মানে কি? সেটা তৃতীয় কক্ষপথে চলে গেছে। তো তৃতীয় কক্ষপথে চলে গেছে এমন একটা আমি যদি এক্সাম্পল দেই, এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ধরা যাক এই প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা থাকে, এবং তৃতীয় কক্ষপথে আমাদের 1টা। সো এটা আমি সোডিয়াম নিয়ে আলোচনা করতেছি। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রোবিন্যাসটা লিখি 1s 2s 2sp 3s 3sp 4s, আর লেখার দরকার নেই। তো লিখলে 2 2 4 6 10 12 6 18, এত কিন্তু আমাদের যাওয়া লাগে না, কারণ ও তো 11তে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো বলো দেখি? এখানে 1s 2s 2sp আমাদের কিন্তু এখানে কিন্তু 10টা হয়ে গেছে। সো আমাদের এখানে কিন্তু মাত্র একটা লাগবে। খেয়াল করে দেখো এখানে যে s, হ্যাঁ, যে s অরবিটাল, যে 1s অরবিটাল, এখানে এই s অরবিটাল কার সম্পত্তি? 1 নম্বর কক্ষপথের। আবার এইখানে যে s, এই s টা কার সম্পত্তি? 2 নম্বর কক্ষপথে। তো আমরা একটা সিদ্ধান্ত আসলাম 1 নম্বর কক্ষপথে s ব্যতীত আর কিছু নাই। খেয়াল করছো? 1p বলতে কিছু আছে? 1p বলতে কি কিছু আছে? কিছু নাই। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি 1 নম্বর কক্ষপথে শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হলো s। এরপর 2 নম্বর কক্ষপথে আসো, 2 নম্বর কক্ষপথে দেখো s ও আছে, p ও আছে। সো আমরা তাহলে সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের 2 নম্বর কক্ষপথে দুইটা জিনিস থাকে, s থাকে, p ও থাকে। এরপর 3 নম্বর কক্ষপথে এখানে শুধু একটা লিখছে, বাট আরো আছে, এখানে কিন্তু আরো আছে। হ্যাঁ, 3s এর পরে আমাদের 3p আছে, 3d আছে, বাট ওগুলোতে কোনো ধরনের ইলেকট্রন থাকে না। হ্যাঁ, সো আমরা এখানে বলতে পারি আমাদের 3 নম্বর কক্ষপথে আসলে 3টা জিনিস থাকে, s b d থাকে, এবং 4 নম্বর কক্ষপথে কোনটা থাকে? s p d f থাকে, এবং 5 নম্বর তুমি যত যাও না কেন f এর পরবর্তীতে কিন্তু আর কিছু নাই। সো আমরা এখন সিদ্ধান্তে আসতে পারলাম যে আসলে আমাদের টোটাল 4টা জিনিস থাকে। এটা 4টা জিনিসের মধ্যে এই s এর মানটা 0, p এর মানটা হচ্ছে 1, d এর মানটা হবে 2, এবং f এর মানটা হবে 3। এগুলো হচ্ছে l এর বিভিন্ন মান। এখন আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছিলাম সোডিয়াম নিয়ে। তো সোডিয়ামে যেহেতু 3টা আছে, সো আমরা 3 কোনটা? এই যে এইটা না। সো আমরা তাহলে সিদ্ধান্তে আসতে পারি সোডিয়ামে কোনো ধরনের f অরবিটাল নাই। সোডিয়ামে কোনো ধরনের f অরবিটাল নাই। সোডিয়ামে আছে কোনটা? s, p এবং d। কেন? এটা কারণ হলো, খেয়াল করে দেখো s এর মান কত? 0, p এর মান কত? 1, আর d এর মান কত? 2। একটু আগে তোমাদের বললাম না n সূত্র হইতাছে কি l = n-1, এত পর্যন্ত আর কি, এত পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখো আমাদের n এর মান কত? 3 না? সোডিয়ামের জন্য n এর মান 3, তাহলে তুই যদি বসায় দাও 3 - 1 কত? 2 পর্যন্ত হবে। এখন তুমি বলতো ভাইয়া l এর মান কি তাহলে শুধু 2? না, l এর মান শুধু 2 না, 2 পর্যন্ত।
2 পর্যন্ত, তার মানে 1ও হবে 0ও হবে। তো তার মানে আমরা বলতে পারি যে n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 2 না, শুধু 2 পর্যন্ত, l n - 1 পর্যন্ত। সূত্রটা কখনো এইভাবে লিখবা না l n - 1। আমি কয়েকটা জায়গায় দেখছি l n - 1 লেখা, তোমরা কি লিখবা l n - 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা বুঝা ফেললাম যে যদি n - 1 পর্যন্ত তার মানে 2 হয়, এই যে 2 পর্যন্ত, এই যে d এর মান 2, তারপরে p এর মান 1 আর s এর মান হইতেছে 0। সো তোমরা তাহলে এটাকে গুছাই কেমনে লিখবা? আমি তো আমার মতো করে সব ব্যাখ্যা দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে এটা গুছাই লিখবা। কিভাবে লিখবা আমি সাহায্য করে ফেলি। সেটা হচ্ছে বলবা যে প্রতিটি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রতিটি প্রধান স্তরকে আবার কয়েকটি উপস্তরে ভাগ করা হয়, এভাবে লিখবা। আমি বোর্ডে লিখতেছি না ভাই, লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে যাবে। কেমিস্ট্রি যে ফিজিক্স তো আর লিখলে হাত ব্যথা হয় না, অঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বা হচ্ছে ব্যাখ্যা দেওয়া লাগে খুব কম। তো এটাতে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এইখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল হচ্ছে এমন উপস্তর, যে উপস্তরগুলি কোথায় থাকে? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরে থাকে। এই ক্ষেত্রে n n - 1 পর্যন্ত। উদাহরণস্বরূপ n 3 হলে এভাবে লিখবা। একটা উদাহরণ দিয়ে দিব, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আদান শেষ হয়ে গেছে। তো আমি তোমাদের যেটা বলতেছিলাম যে এল নিয়ে যে কাহিনীটা বলতেছিলাম, তো ওই কাহিনীটা আসলে কি, যে n এর মান যদি 3 হয়, ওই যে বলতে বলছিলাম যে এইভাবে যে সোডিয়ামের ক্ষেত্রে n 3, সুতরাং সহকারী কোয়ান্টাম সংখ্যা l n - 1 বা 3 - 1 বা 2 পর্যন্ত। তার মানে ব্যাপারটা হচ্ছে এই আমাদের 0 হবে, 1 হবে, 2 হবে। হ্যাঁ, তারপর বলতে পারি l 0 এর জন্য s অরবিটাল, l 1 এর জন্য p অরবিটাল এবং l 2 এর জন্য d অরবিটাল। সো আমরা টোটাল 3টা অরবিটাল পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন আমাদের করতে হবে কি, ওর পরিচয়টা দিতে হবে। ওর একটা পরিচয় আছে না, বা ওর একটা সংজ্ঞা আছে না, ওর পরিচয়টা আসলে কিরকম, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, আমি যদি লিখে দিই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে 2 নাম্বার ছিল, এটা আমরা পরিচয়টা এভাবে দিব, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রনের ঘূর্ণন পথের আকৃতি জানতে পারি, তাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এরকম আসলে কি হতে পারে, আমি যদি তোমাদের মাত্র ব্যাখ্যা করলাম l 0 হয়, তখন সেটাকে আমরা s অরবিটাল বলে থাকি। s অরবিটাল হচ্ছে একটা থাকে, ঠিক আছে, s এর ক্ষেত্রে একটা। ঠিক আছে, l এর মান যদি 1 হয়ে থাকে তখন সেটাকে আমরা p অরবিটাল বলে থাকি। তো p এর ক্ষেত্রে আসলে 3টা স্তর থাকে। হ্যাঁ, আমরা সেটাকে px, py এবং pz বলে থাকি। s এর ক্ষেত্রে কোনো এই x y z এসব নাই। তারপরে l এর মান যদি 2 হয়ে থাকে তখন সেটাকে আমরা d অরবিটাল বলি। d এর ক্ষেত্রে আসলে কয়েকটা আছে, সেটা হচ্ছে xy, d এর ক্ষেত্রে আছে yz, d এর ক্ষেত্রে আছে xz, তারপরে কি আছে, d এর ক্ষেত্রে আছে z স্কয়ার, আরেকটা কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। সো তোমরা জানো d এর ক্ষেত্রে টোটাল 5টা অরবিটাল থাকে, 5টা ঘর আইকে আমরা এটা করতে পারি। হ্যাঁ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা একটু পরে করবো আর কি, কারণ এটা সহকারীর মধ্যে এখানে এত বেশি লেখা দরকার নেই। আমরা যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে লিখবো, এর পরবর্তী স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টার পরবর্তীতে আমরা হচ্ছে মানে এটা তুমি চাইলে অরবিটালে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারো, যেহেতু এটা অরবিটাল। সো এটা অরবিটালে ব্যাখ্যা তুমি ম্যাগনেটিকের মধ্যে দিয়ে দিতে পারো, তুমি চাইলে এই সহকারী এটার মধ্যে দিয়ে দিতে পারো। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে কি, তোমরা যেখানে দাও না কেন 3টা ব্যাখ্যা দিয়ে দিবা, যে 0 এর জন্য হচ্ছে একটা থাকে, তারপরে p এর জন্য 3টা থাকে এবং d এর জন্য হচ্ছে 5টা থাকে। তোমরা চাইলে এটা সহকারীর মধ্যে রাখতে পারো, সবচেয়ে সুন্দর হয়। ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তীটা চলে যাব। আমাদের যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এইটা বের করতে আমার মজাই লাগে। এখানে প্লাস মাইনাসের ব্যাপার আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তো ধরা যাক যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে ধরা যাক n এর মান হচ্ছে 3। আমি আগে যদি পরিচয়টা দিই, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইলেকট্রনের যে ঘূর্ণন যে পথটা আছে, যে ঘূর্ণন পথ, ওই ঘূর্ণন পথের আমরা ত্রিমাত্রিক বিন্যাস আমরা জানতে পারি। তাহলে এটার মাধ্যমে আসলে আমরা কি জানতে পারি, ত্রিমাত্রিক বিন্যাস। আমি পুরো সংখ্যা লিখে দিতেছি না, অনেক টাইম চলে যাবে। যে ত্রিমাত্রিক বিন্যাস আমরা জানতে পারি তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সূত্র হইতেছে m = 0 হতে প্লাস মাইনাস l, 0 হতে প্লাস মাইনাস l। ধরা যাক আমাদের n এর মান হইতেছে কি, তোমার মনে করো যে 4। তো n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে, 3 পর্যন্ত হবে, যে n - 1, তাই না? আচ্ছা, যদি 3 হয়ে থাকে তাহলে আমাদের m এর মান কত হবে, m এর মান হবে 0 থেকে
প্লাস মাইনাস 3, তো 0 থেকে প্লাস মাইনাস 3 মানে কি 0 হতে পারে, 0 হতে পারে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3। তো এরকম করে আমরা এটা লিখতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, সো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমাদের গেল ম্যাগনেটিক। এরপর আমাদের বাকি রইল কি শুধুমাত্র স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিনটা আসলে কিছুই না, স্পিন শব্দের অর্থ যে এই দেখো না ক্রিকেটাররা যে যখন বল করে একটা হচ্ছে কি স্পিনার বলা হয়, হ্যাঁ স্পিন বোলিং এবং হইতেছে কি আমাদের পেস বোলিং, এই দুটোই তো মেইনলি আছে। হ্যাঁ, তো আমরা স্পিন শব্দটা কেন উচ্চারণ করি, কারণ যখন বলার বল করে তখন হচ্ছে তার হাতটা সে যখন ঘুরায়, এটা ঘূর্ণনের সাথে রিলেটেড, অথবা আমরা যখন বল করি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি এই একটু আগে তোমাদের বুঝাইলাম আচ্ছা এটা বোঝানোর কারণ আছে, এই ক্রিকেট খেলাটা ফাল টানি নেই, কারণ আছে। একটা হইতাছে যে লেগ স্পিনার কথা বললাম না, লেগ স্পিনার এইভাবে বল করে, এইভাবে, অর্থাৎ লেগ স্পিনারের স্পিনটা কিরকম, আমি যেটা ঘুরি আঁকি, দেখো লেগ স্পিনারের এটা আমি যদি পুরোটা আঁকি, এটা কি অ্যান্টি ক্লক, এটা কি ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, তাহলে লেগ স্পিনারটাকে আমরা কি বলতে পারি, লেগ স্পিনারকে আমি কি বলতে পারি, ও যে ওর ঘূর্ণন পথটা যদি আমি ঘড়ির কাঁটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে তখন আমরা সেটা কি বলতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ শব্দ হচ্ছে কি, অ্যান্টি মানে হলো বিপরীত আর কি, অ্যান্টি ANTI, আর ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটা। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিক আর কি, ঘড়ির কাঁটার দিকের বিপরীত দিক, অ্যান্টি বলা মানে হচ্ছে বিপরীত দিক বুঝাইতেছি। যখন আমরা লেগ স্পিনার বল করি তখন বলটা এদিকে টার্ন নেয় আর কি, ঠিক আছে, এইভাবে টার্ন নেয়। সো এটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলতে পারি। আর অফ স্পিনার যারা আসো, অফ স্পিনার সেটাকে আমরা কি বলতে পারি, ক্লকওয়াইজ বলতে পারি। ভাই এটা কিভাবে বুঝলাম ক্লকওয়াইজ, কারণ ওই যে আমি দেখালাম না, এই যে এখানে স্টাম্প, এই যে এখানে যখন বোলিং করে এইদিকে টার্ন নিতে চায়, মানে আমার টার্গেট থেকে এই প্রথম এই স্ট্যাম্পটা ভাঙা আমার টার্গেট থাকে আর কি সাধারণত অফ স্পিনারদের। তখন এটা যে ঘুরতেছে, এটা বলের টার্নিং, এই টার্নিংটা আসলে কিরকম ঘড়ির কাঁটার দিকে না, তাহলে আমরা বলতে পারি অফ স্পিনারের ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ। আশা করি তোমরা এই টেকনিক দিয়ে সারা জীবন মনে রাখতে পারবা যে লেগ স্পিনাররা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ আর অফ স্পিনাররা হচ্ছে ক্লকওয়াইজ অনুসারে বল করে থাকে। ওকে, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারলাম যে স্পিন কোয়ান্টাম সেম জিনিসই, আসলে আমার বেসিকটা সেম, যে দুই রকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখবো, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ঘূর্ণনটা আমরা জানতে পারি আর কি, যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে, ঘূর্ণনের দিক দেখলে আরো ভালো হয়, ঘূর্ণনের দিক সম্পর্কে জানা যায়, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে থাকে আর কি। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা কি যদি প্লাস হাফ হতে পারে আবার মাইনাস হাফও হতে পারে, ঠিক আছে। তো প্লাস হাফটাকে আমরা সাধারণত ক্লকওয়াইজ বলে থাকি, আর মাইনাস হাফটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলে থাকি, ঠিক আছে। এখানে আর কোনো কাহিনী নাই, এরই মাধ্যমে আমাদের কোয়ান্টাম সংখ্যাটা পুরো টপিকটা শেষ হয়ে গেল। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটা আসলে কি, ওইখানে বলতেছে যে n এর মান যদি 3 হয়, আমাদের নেক্সট যে প্রশ্নটা, n এর মান যদি 3 হয় তাহলে শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত সেটা নির্ণয় করতে বলছে। তো আমাদের নেক্সট যে প্রশ্নটা, গ নাম্বার প্রশ্ন, n = 3 হলে অরবিটাল সংখ্যাটা বের করতে বলছে। অরবিটাল সংখ্যা প্লাস সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, এটা অনেক সোজা, অনেক সোজা। এত সোজা সোজা প্রশ্ন কেন কেমিস্ট্রি দিল, ফিজিক্সের প্রশ্নটা তাও মোটামুটি ভালো লাগছে, কেমিস্ট্রিটা আমি কিছুই পেলাম না। নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা চলো শুরু করি। তো প্রথমত হচ্ছে আমরা কি লিখবো, n লিখবো, এটা আমরা ছক করবো আর কি। হ্যাঁ, একটা ছক করবো। এই ছকের মধ্যে আমাদের n এর পরে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি থাকবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি থাকবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তারপরে কি থাকবে অরবিটাল, মানে টোটাল কি অরবিটাল আছে, কি কয়টা আছে, এবং আমরা সর্বশেষ আমরা কি পাবো, আমাদের ইলেকট্রন সংখ্যা, আমাদের ইলেকট্রন সংখ্যা। ওকে, তো আমরা চলো শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমাদের n এর মান কত, 3, এটা তোমরা দিয়ে দিছে। তোমাদের একটু আগে শিখেছিলাম l এর মান কেমনে বের করে, n - 1 পর্যন্ত, তাই না। তো n এর মান 3 বসায় দাও, যে 3 বসায়, তাহলে l এর মান কত হয়, 2 হয়। তো 2 তো ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু কত হতে পারে, 0 মিনিমাম ভ্যালু কত হতে পারে, 1 হতে পারে, আবার 0 হতে পারে। আশা করি বুঝছো। এখন আমরা এই ঘরটা টেনে ফেলি। তো l এর মান যখন 0, তখন m এর মান কত হয়, 0 হয়। এটা কারণ হচ্ছে আমরা m এর সূত্রটা তো শিখছি। m এর সূত্রটা কি, 0
থেকে 0 থেকে প্লাস মাইনাস l। এখন তোমার l এর মানে 0, তাহলে m এর মানে তো 0 হবে, তাই না? আমাকে বলছে 0 থেকে, তো আমাদের l এর মানে তো 0, যে এটার মানে তো 0, তাহলে 0 থেকে প্লাস মাইনাস 0 মানে কি 0ই তো, তাই না? তাহলে আমাদের m এর মানটা হবে 0। এখন তোমাদের বলি m এর মান 0 মানে একটা সংখ্যা। তোমরা অনেকে আবার কি করো, এইখানে আবার 0 বসায় দাও। না ভাইয়া, এখানে 0 না, এখানে আসলে m এর মান 0 মান হইতাছে একটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এটা একটা, 0 তে তার মান, কিন্তু 0 তো একটা সংখ্যা নাকি, 0 তো একটা ডিজিট। আচ্ছা, আমরা পরেরগুলো আসি, যে এই যদি আমাদের m এর মান যদি বের করতে চাই, l এর মান যদি 1 হয় তখন কি হবে, 0 থেকে প্লাস মাইনাস 1। এই যে l এর মান যদি আমরা 1 বসাই দিই তাহলে কত হবে, 0 থেকে প্লাস মাইনাস 1। তো 0 থেকে প্লাস মাইনাস 1 মানে কি, -1 0 আর +1 না, একই তো, এই যে 0 থেকে প্লাস মাইনাস 1, ঠিক আছে? এটা হলো 1 এর জন্য, 1 এর জন্য আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা এত হবে। এরপর 2 এর জন্য কত হবে, 0 থেকে প্লাস মাইনাস 2, এটা মানে কি 0 হবে, প্লাস মাইনাস 1 হবে, আর প্লাস মাইনাস 2 হবে। তো টোটাল কত, 5টা হলো না? তাহলে -2 -1 0 +1 +2, ঠিক আছে? গেল, আর তো নাই, তাহলে আমরা এটাকে সব পুরোটা পূর্ণ করে ফেলতে পারি। ওকে, এখন তোমরাই দেখো এখানে আমাদের টোটাল অরবিটাল আসলে কয়টা আসতেছে। আমাদের এইখানে আমরা একটা অরবিটাল পাইলাম এবং ওটার নামটাও আমরা জানি, ওটার নামটা আসলে কি, এটা 3 l এর মান যদি 0 হয়, তোমাদের একটু আগে শিখাইলাম, l এর মান যদি 0 হয় তাহলে সেটাকে s অরবিটাল বলা হয়, l এর মান যদি 1 হয় সেটা p অরবিটাল, l এর মান যদি 2 হয় সেটা d অরবিটাল, এবং l এর মান যদি 3 হয় সেটাকে আমরা f অরবিটাল বলে থাকি। তাহলে l এর মান যদি 0, সো এটাকে আমরা কি বলবো, s অরবিটাল। সামনে একটা 3 লিখবা কেন, কারণ এটা 3 নাম্বার কক্ষপথে। তারপরে এখানে আসলে কি, এটা হচ্ছে l এর মান 1, l এর মান 1 হলে সেটাকে আমরা p অরবিটাল বলে থাকি, এবং সামনে একটা 3 দিবা। খেয়াল করে দেখো, p এর ক্ষেত্রে আমাদের টোটাল অরবিটাল 3টা, p এর ক্ষেত্রে আমাদের টোটাল কয়টা অরবিটাল, 3টা অরবিটাল। ওই যে আমরা যখন লিখি s হচ্ছে এইভাবে আঁকি, যে এইভাবে আঁকি, p হচ্ছে এইভাবে আঁকি, একটা দুইটা তিনটা থাকে আর কি। তোমরা পরীক্ষা হলো এইভাবে আঁকো না, মানে এখন ছকের মধ্যে আঁকো না, এটা আমি এক্সট্রা শিখাচ্ছি আর কি, ঠিক আছে? তারপর এখানে টোটাল করা 5টা, তো 5টার ক্ষেত্রে আমরা আসলে কি গণনা করে থাকি, l এর মান কত, l এর মান তো 2, তো l এর মান 2 হলে কোনটা, d অরবিটাল। তাহলে আমরা এখানে d অরবিটাল লিখবো, এখানে সামনে একটা 3 লিখবো। এখানে যে 5টা তোমরা একটু আমি লিখে দিলাম, মনে আছে? s তো একটা থাকে, আমি লিখে দিই, যাও, এটা আমি যদি লিখে দিই আর একটু সুন্দর করে এভাবে লেখা যায়, নাম সমূহ, ইলেকট্রন সংখ্যা না লেখা, পরবর্তীতে লিখি নাম সমূহ, ঠিক আছে? নাম কি কি, s এর ক্ষেত্রে তো একটাই, ঠিক আছে? তো p এর ক্ষেত্রে টোটাল 3টা থাকে, সেটা কি কি, px py pz, ঠিক আছে? এই যে 3টা থাকে, তো মানে s এর ক্ষেত্রে একটা অরবিটাল থাকে, p এর জন্য 3টা অরবিটাল থাকে, এবং d এর জন্য 5টা অরবিটাল থাকে। বলতে ভাই এটা কই থেকে পাইছেন, এই যে 1টা 3টা 5টা, এগুলাই অরবিটাল। আচ্ছা, তাইলে s এর জন্য আমরা একটা অরবিটাল পেলাম, এই 3, এটা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল কত, একটা, এই যে একটা। তারপর এখানে দেখো 1টা 2টা 3টা, p এর ক্ষেত্রে টোটাল 3টা থাকে, x অক্ষ বরাবর এরকম রাখতে পারো। হ্যাঁ, এই যে আমি যদি টাইটা দেখাই, যদি এটা আমাদের 3D অবস্থা হয়ে থাকে, যদি আমরা x অক্ষ বরাবর রাখি সেটা হচ্ছে আমাদের px, এটা আমাদের px। আর যদি আমরা y অক্ষ বরাবর, এটা যদি y অক্ষ হয় এটা হচ্ছে আমাদের py, ঠিক আছে? আর যদি z অক্ষ বরাবর হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি, আমাদের এটা হবে pz। আশা করি তোমরা 3টা বুঝে ফেলছো। ওকে, তাহলে আমরা বলতে পারি এখানে টোটাল 3টা থাকবে, এবং d এর ক্ষেত্রে আমি একটু আগে তোমরা দেখে দিয়েছিলাম আগের প্রশ্নে। তো d এর ক্ষেত্রে টোটাল কয়টা হবে, 5টা হবে। কি কি, xy থাকবে, তারপর কি হবে yz থাকবে, তারপর কি হবে xz, তারপর কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ছিল, আর এটা কি ছিল, z স্কয়ার ছিল, ঠিক আছে? এই টোটাল 5টা আমাদের অরবিটাল। এখন কথা হলো মোট ইলেকট্রন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তোমরা আশা করি পুরো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছ। তো মোট ইলেকট্রন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, একটার মধ্যে টোটাল কয়টা ইলেকট্রন থাকে বলো দেখি? একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, আমরা একটু আগে শিখছি স্পিন কোয়ান্টাম সংখ্যা 2টা, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে একটা অরবিটালের মধ্যে 2টা যদি থাকতে পারে, একটার মধ্যে 2টা থাকতে পারলে এখানে টোটাল কয়টা আছে, একটা আছে না, এই যে 0, এটা তো একটাই, তাই যে এখান থেকে দেখো বুঝতে পারতেছে একটাই। তো টোটাল একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারতেছে। এখানে কয়টা অরবিটাল, একটা 2টা 3টা অরবিটাল। তাহলে একটা অরবিটাল যদি 2টা ইলেকট্রন থাকতে পারে তাহলে 3টা অরবিটাল কয়টা থাকতে পারে, নিশ্চয়ই 6টা থাকতে পারে। আমি যদি আইকা দিই আরো ভালো হয়, হ্যাঁ, এই 3s এর ক্ষেত্রে চিত্রটা হবে এই যে একটা অরবিটাল, এই একটা অরবিটাল 2টা ইলেকট্রন থাকতে পারে। তারপরে এই যে 3px py pz, হ্যাঁ, তো 3p তে আসলে টোটাল আসলে এই যে 3টা ঘর থাকে, একটা 2টা 3টা, এটা হলো px এর ঘর, এটা py এর ঘর, এটা pz এর ঘর। তো px এ 2টা থাকতে পারে, py এ 2টা থাকতে পারে, pz এ 2টা থাকতে পারে। তো টোটাল কয়টা, 6টা না, এই যে 6 লিখে দিবা। শর্টকাট টেকনিকে শর্টকাট হচ্ছে গুণবা, 1 2 3 খালি ডাবল করে দিবা, কারণ একটার মধ্যে 2টা করে থাকতে পারে। এবং d এর ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, 3d তে টোটাল 5টা আছে, আমি লিখলাম না এতগুলা, অনেক
বড় হয়ে যাবে, 5টা প্রত্যেকটা মধ্যে 2টা করে থাকতে পারে, 5 দুগুণে টোটাল 10টা থাকতে পারে। তাহলে যদি 10টা হয় তাহলে আমরা এখানে মোট লিখে ফেলতে হবে, এটা লিখতে হবে মোট কয়টা, 2টা 6টা এবং 10টা, 18টা। 18টা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা। আর অরবিটাল টোটাল কয়টা, 1টা 3টা আর এখানে 5টা, অর্থাৎ আমরা 5টা 3টা 8টা, আমরা টোটাল 9টা অরবিটাল পেলাম। আমাদের কিন্তু প্রশ্নে বলছে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে, সো এখানে 9 লিখতে হবে, নয়তো মার্ক কাটা যাবে। এখানে তোমরা 9 লিখে নিবা, এরই মধ্যে আমাদের শেষ। ঠিক আছে, আমাদের দুইটা আনসার চাইছে, একটা হলো 9 চাইছে আর 18 চাইছে। 9 হইতাছে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা, আমাদের টোটাল 9টা অরবিটাল আছে, একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে এবং 2টা যদি করে থাকে তাহলে 9 দুগুণ 18টা হবে। আমাদের আনসার মিলে গেছে। আরেকটা প্রশ্ন আনসার দিলে আমাদের ক্লাসটা শেষ। দেখছো আজকে ক্লাসটা খুব দ্রুত শেষ করতে পারতেছি। তোমরা আমাকে একটু কমেন্টে ফটাফট বলে ফেলো কমেন্টে বলো কার কি প্রশ্ন আছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু দ্রুত বলো। আচ্ছা, শশী বলছে বুঝতে পারছে। আচ্ছা, একান্ত বলতেছে টানটানা, এটা বলেন নাই। আচ্ছা যাও, বইলা দিলাম টানটানা, এটা মিলে গেল। আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা, তোমরা কিন্তু 9টা বাজে কিন্তু অবশ্যই আসবে। 9টা বাজে কিন্তু আমি রাসায়নিক পরিবর্তনের উপর কিন্তু আমাদের তৃতীয় ক্লাসটা নিব এবং তোমরা জানো এটার উপর কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে আমাদের সর্বশেষ প্রশ্নটা বের করি। সর্বশেষ প্রশ্নটা হচ্ছে আউফবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখপূর্বক পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমি প্রশ্নটা লিখে দিই। আউফবাউ, এটা অনেক বাচ্চাদের, এইটা আমরা 19 শিক্ষা আসছে। আউফবাউ নীতি, হুন্ডের নীতি, এগুলো অ্যাসাইনমেন্টে দেয়। আমরা কম আউফবাউ নীতি ও হুন্ডের নীতি উল্লেখপূর্বক কার কারটা চাইছে বলো দেখি। পটাশিয়াম আর ক্রোমিয়ামেরটা, পটাশিয়াম এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস তা করতে বলছে, ইলেকট্রন বিন্যাস। তো প্রথমত হলো আগে আমরা বলে দিছে যে আমাদেরকে কিন্তু এই নীতিগুলো বর্ণনা করতে হবে, এটা প্রশ্নে বলে দিছে, নীতিগুলো লিখতেই হবে। তো তোমরা সবাই আউটবাউ নীতিটা তোমরা জানো, তোমরা সবাই পারো। হ্যাঁ, আমি মুখে মুখে জাস্ট বুঝাই দিব, আমি নীতিটা লিখবো না। ঠিক আছে, তো প্রথমত হলো আউটবাউ নীতিটা খুবই সিম্পল। এটা হইতেছে N+L রুলস বলা হয়। এটা কি বলা হয়? N+L রুল। ঠিক আছে, এই রুলটা আসলে কি আমি এখন তোমাদের ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটা করবো পটাশিয়ামটা বুঝাতে ব্যাখ্যাটা করে দিব। দেখো পটাশিয়ামের ক্ষেত্রে আমরা জানি 19, তো 19 এর ক্ষেত্রে তোমরা জানো একটা আণুর উপর 18 তে লিখতে পারো 1s2s2sp দিয়ে। আমি লিখে ফেলি 1s2s2sp 3s3sp 4s3d। আমি আগে কয়েকটা এইভাবে লিখে রাখলাম। তারপরে 2 2 6 2 6, এটা কিন্তু এই টানা মুখস্থ রাখবা। হ্যাঁ, 2 2 6 2 6, এটা আসলে কি 4 6 10 আর 18টা। এই 18টা পর্যন্ত তোমরা চাইলে এটাকে আর্গন, হ্যাঁ তোমরা জানো হিলিয়াম নিয়ন আর্গন হচ্ছে 18, তোমরা এটাকে 18 লিখে এই আর্গন লিখে এইভাবেও দিতে পারো, মার্ক পাবা, কোনো সমস্যা নাই। তোমরা যদি এতটুকু না লিখো কোনো সমস্যা নাই, আর্গন লিখে এতটুকু লিখো তাও মার্ক পাবা। এখন আমরা জানি পটাশিয়ামের ক্ষেত্রে যেহেতু 19, তো আমাদের কিন্তু আর একটা লাগতেছে, তো আমাদের 3d অরবিটালটা ফাও, এখানে আমরা একটা দিয়ে দিব। এখন কথা হলো আউফবাউ নীতিটা আসলে কি। আউফবাউ বলতেছে আমাদের যে তৃতীয় কক্ষপথটা আছে, তৃতীয় কক্ষপথ S এবং P এর পরে D তে না গিয়া S এ যাবে, 4s এ যাবে। আমি এখন এই ব্যাখ্যাটা দিব যে আমাদের দেখো 3s 3p, হ্যাঁ 3d এখানে 0, তারপরে কি 4s1, মানে রুলসটা আসলে কি, রুলস এই দিকে তাকাও, এদিকে S এর পরে তো P তে গেল, P তে পরে কি D তে যাওয়ার কথা না, না সে যাবে না, না গিয়ে সে 4s এ চলে যাবে। এটা ব্যাখ্যাটা আমি এইভাবে দিতে পারবো, তোমরা সবাই এটা পারো, সে ক্লাস 9 তুমি শিখছো 1s 2s 3s 4s 5s 6s 7s, এটা তোমরা সবাই শিখছিলে তাই না। 2p 3p 3d, তারপর 4p 4d 4f। আমি এত কিছু লিখতেছি না, এই যে এইভাবে না তোমরা সবাই করছো। আমার টেন্স খেয়াল করো, 1s পরে 2s, এই যে 1s পরে 2s, 2s এর পরে 2p, 2p এর পরে কোনটা 3s, এই যে 3s, 3s এর পরে কোনটা 3p, 3p এর পরে 4s এ গেছে, দেখছো 3p এর পরে 4s এ গেছে, 3d তে আসে না। কেন আসে না আজকে বুঝছো? এটা আউটবাউ নীতির কারণে। এইটাই আউটবাউ নীতি, তোমরা অনেকেই জানতে না, ক্লাস 9 10 তোমরা এটা শিক্ষা আসছো, কিন্তু তোমরা নামটা জানতে না, কারণ বইয়ে নামটা লিখে নাই, বইয়ে নীতিটা লিখছে বাট নামটা লিখে নাই। তো আমরা তাহলে বলতে পারি যে এখানে আসলে নিশ্চয় একটা কাহিনী ঘটছে। কাহিনীটা আসলে কি, আউটবাউ বলছে যে আসলে
প্রথমে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। এটা আউটবাল বলে গেছে, আমার কথা মনে থাকবে, তোমরা এইভাবে লিখবা। আউটবাল নীতিটি হচ্ছে এরকম যে কোনো একটা ইলেকট্রন একটা অরবিটালে যদি প্রবেশ করতে নেয়, সর্বপ্রথম নিম্ন শক্তি স্তর অরবিটালে প্রবেশ করে, পরবর্তীতে উচ্চ শক্তি স্তর অরবিটালে সে প্রবেশ করে থাকে। এই নীতি অনুযায়ী পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3s 3p পরে সেটা 3d তে না গিয়ে 4s এ যাচ্ছে। কারণ এইভাবে লিখবা, এই যে 3, এই n + l রুল, এখানে n এর মান কত 3, আর d এর ক্ষেত্রে না তোমাদের লেখা দিছিলাম যে s p d f। তো d এর ক্ষেত্রে আসলে রুলসটা কি, s এর মান l এর মান 0, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার p এর জন্য l এর মান 1, d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2। তাহলে তুমি যদি বসাই দাও, এই যে এখানে যদি বসাই দাও, তাহলে কত হবে, 3 + 2 এর মানটা আসছে 5, অর্থাৎ আমরা বলতে পারি 3d এর শক্তি কত 5। এরপর 4s এর শক্তিটা আমরা চলো বের করি। এখানে 4 তো আছে এবং s এর মান হচ্ছে 0, s কত 0 না, কারণ ওর শক্তি কত 4। তাহলে আমরা বলতে পারি ওর শক্তি কম এবং ওর শক্তিটা বেশি, এবং আউটবাই এটাই বলছে আগে কম শক্তিতে যায়, পরবর্তীতে বেশি শক্তিতে যায়। তাহলে আমরা বলতে পারি 3p এর পরে আগে 4s এ যাবে, পরবর্তীতে 3d তে যাবে। শেষ, পটাশিয়ামের ব্যাখ্যাটা করা শেষ, আলফাও ব্যাখ্যা করা শেষ এবং পটাশিয়ামের ব্যাখ্যা করা শেষ। এখন আমি চলে যাব ক্রোমিয়ামের ক্ষেত্রে, দেখি ক্রোমিয়ামটা হুন্ডের নীতিটা ফলো করে কিনা। তো ক্রোমিয়ামের জন্য তোমরা সবাই জানো যে আমাদের যে পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা ব্যাখ্যাটা করব, ওর পারমাণবিক সংখ্যাটা কত 24, আমরা এখন 24 দিয়ে করব, 18 পর্যন্ত তো পারোই, তাহলে আমি আর কষ্ট করে 18 পর্যন্ত লিখতেছি না, ঠিক আছে। ক্রোমিয়াম হইতেছে 24, তোমরা জানো যে 18 পর্যন্ত আমরা যেটা লিখছি, যাও আবার লিখে দিই, যাও 1s 2s 2sp 3s 3sp 4s 3d 2 2 6 2 6, এখানে 18 পর্যন্ত গেল। আমাদের আর কত লাগে, আমাদের আর 6 লাগতেছে, তাই না? তো 6 যদি আমি আনতে চাই, এখানে তো 2 দিতে হবে। তো এখানে 2 যদি দিয়ে দিই, তাহলে আমার d তে 4টা পড়ে যাবে। খেয়াল করে দেখো, আমার d তে 4টা পড়ে যায়। এখন হুন্ড আবার কি বলছে, হুন্ড বলছে যে সমশক্তি সম্পন্ন ইলেকট্রন সমূহ, যেমন আমরা আউটবাও যখন পড়ছি তখন কি ইলেকট্রন সমূহ কিন্তু সমশক্তি ছিল না। যখন আমরা আউটবাও পড়ছি তখন একটা ছিল নিম্ন শক্তি স্তর, আরেকটা ছিল উচ্চ শক্তি স্তর। জাস্ট লাইক ধরো তোমার ফ্যামিলিতে তুমি মনে করো মেয়ে বা তুমি যেটা হো না কেন, তোমার আরেকটা ভাই আছে, তো তোমাদের দুইজনের মধ্যে একজনের শক্তি বেশি, আরেকজনের শক্তি কম। কিন্তু যদি এটা হচ্ছে আউটবাউ নীতি, কিন্তু যদি এমন ঘটনা ঘটে থাকে যে তোমাদের দুজনের শক্তি সমান, কিন্তু একজন কিন্তু বিজয়ী ঘোষণা করতেই হবে, তখন সেই ক্ষেত্রে প্যারামিটারটা আমরা ডিটারমাইন করব হুন্ডের মাধ্যমে। যদি শক্তিটা যদি সমান হয়ে যায়, তখন আমরা দেখব সিঙ্গেল কে আছে, আমার কথা ক্লিয়ার, যাতে সিঙ্গেল বেশি থাকে। এখন খেয়াল করে দেখো সিঙ্গেল কেন বেশি থাকে, যদি আমরা 4s এর দিকে তাকাই, 4s এর ক্ষেত্রে 2টা থাকে, অর্থাৎ সে ডাবল থাকতেছে। 3d এর ক্ষেত্রে এখানে সিঙ্গেল পাবলিক কয়খানা, যে এখানে খেয়াল করে 1খানা 2খানা 3খানা 4খানা। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, জাস্ট লাইক মনে করো যে মিঙ্গেল একটা কাপল আছে, হ্যাঁ, তো হুন্ডের রুলসটা হইতেছে বর্তমান যুগের উল্টাটা আর কি। বর্তমান যুগের উল্টাটা কিরকম, মনে করো যে রিলেশনে আছে এরকম একটা কাপল, হ্যাঁ, আর মনে করো আরো 4জন সিঙ্গেল 4জন আছে। এখন যারা রিলেশনে আছে তাদের মধ্যে থেকে হচ্ছে ব্রেকআপ হয়ে যাবে। যদি ব্রেকআপ হয়ে যায় তখন কি ঘটনা ঘটবে, এইখান থেকে একজন সে সিঙ্গেল হয়ে যাবে, অল সিঙ্গেল হবে। তাহলে ব্যাপারটা হলো তুমিও সিঙ্গেল থাকো আমিও সিঙ্গেল থাকি, আমরা মিঙ্গেল হব না। এইটাই হচ্ছে হুন্ডের রুলটা কি, জাস্ট ডাবল থেকে সিঙ্গেল বানায় ফেলা, এইটাই। এখন কথা হলো ডাবল থেকে সিঙ্গেল আমরা কেন বানাবো, এটা কারণ হচ্ছে সে সবসময় চেষ্টা করে পূর্ণ সম্পন্ন হইতে। যেমন এখানে টোটাল 5টা, তো 5টার মধ্যে একটা করে যদি হয় তাহলে পূর্ণ হয়ে যেতেছে, হ্যাঁ। এখন এটা কিরকম পূর্ণ, এটা কিন্তু আবার টোটাল পূর্ণ না, এটাকে আমরা অর্ধপূর্ণ নাম বলি, বইয়ের সেটাকে বলা হয় অর্ধপূর্ণ কেন, কারণ একটা করে ইলেকট্রন হচ্ছে, এবং আমরা জানি এখানে 2টা করে ইলেকট্রন হতে পারে, কারণ আমাদের স্পিন তো 2টা, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। যদি এটাকে আমরা প্লাস হাফ নাম দিই, আমাদের মাইনাস হাফ গুলো যদি থাকে, ওইটা হচ্ছে ক্রোমিয়ামের এক্সাম্পল, কপারের আবার একটা আছে না, কপার 29, ওটাতে আমরা কি লিখি 1s 2s 2sp 3s 3sp 4s 3d। ওইখানে আমরা কি করতাম, 2 2 6 2 6, এটা 18টা গেল, আর বাকি থাকতেছে কয়টা, আমাদের 29টা হইতে গেলে আরো 11টা লাগে। তো আমার এখানে যদি 2টা দিই, এখানে 9টা দিই, আমার 11টা হয়। এখানে কাহিনী হলো ওই হলো মিঙ্গেল আর এখানে একজন সিঙ্গেল আছে। তো আমরা চাইতেছিলাম আসলে কি, দেখো এইটার ক্ষেত্রে কি ছিল, ক্রোমিয়ামের ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল, সিঙ্গেল বানায় ফেলতে চাইছেন, তাই না? এই দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে এরকম, মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এখন আমি পারফেক্ট এক্সাম্পল দিতে পারবো। একটা ফ্রেন্ড সার্কেল, ওরা হচ্ছে 6 জনের একটা ফ্রেন্ড, হ্যাঁ, ওটা মধ্যে 4জন ফ্রেন্ড হইতেছে সিঙ্গেল আর বাকি 2টা ফ্রেন্ড হইতেছে মিঙ্গেল। এখন 4জন ফ্রেন্ড গুলো
আমরা সিঙ্গেল, ওরে আমরা মিঙ্গেল থাকতে দিব না, ওরে ওদের রিলেশন থাকতে দিব না, তখন কি হবে ওদের মধ্যে একটা প্যাচ লাগাই দেবো, তো প্যাচ লাগানোর ফলে রিলেশনটা যাবে ভাইয়া, তো ফলে কি হবো 6 জনই সিঙ্গেল হয়ে যাবে। এইটা হইতেছে গিয়ে ঘটনা ঘটে থাকে ক্রোমিয়ামের ক্ষেত্রে, বাট কপারের ক্ষেত্রে ঘটনাটা সেরকম না। কপারের ক্ষেত্রে আসলে কিরকম হয় খেয়াল করে দেখো, কপারের ক্ষেত্রে 4s2 দুটো আছে এবং 3d তে কয় 3d যে 9, এই 9টা লেখার রুলস আছে। রুলস হইতেছে তুমি হুটহাট একটা দুইটা করে দিবা না, আগে একটা 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 করে ঘর পূর্ণ হয়। এটা রুলসটা হচ্ছে এরকম, আগে আসো আগে যাও এরকম টাইপের। মানে সাপোজ মনে করো আমি 9 জন আমার ফ্রেন্ড যারা হইতেছে সারাদিন ট্রিট দে বলে, ওদেরকে আমি বললাম তোর 9 জন আয়, হ্যাঁ, তো 9 জনকে যে আমি রুমে ঢুকাবো ওদেরকে একজন একজন করে আগে ঢুকাবো, হুট করে 2 জনকে আমি ঢুকাতে দিব না। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে একজন ঢুকবে এভাবে করতে 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 টোটাল আমার 5টা ঘর ফিল আপ হবে। এর পরবর্তীতে আমি আবার একজন একজন করে নিব। এখন একজন করে নিব, এই একজন ব্যক্তি সিঙ্গেল থেকে যাবে, অর্থাৎ আবার ওই এক্সাম্পল এসে পারো এখানে টোটাল 11 জন মনে করো ফ্রেন্ড আছে, ওই 11 জন ফ্রেন্ডের মধ্যে কি ঘটনা ঘটলো, এই একটা কাপড় আসলে কোনো দাম নাই, মানে এটা তো আসলে এটার বাহিরে আর কি। অথবা তুমি এইভাবে বলতে পারো ও হচ্ছে ফ্রেন্ডশিপের বাহিরে, এরা হইতেছে ফ্রেন্ড, শুধুমাত্র 9 জন ফ্রেন্ডের কথা চিন্তা করো, 9 জন ফ্রেন্ডের মধ্যে 4টা কাপল, 4 দুগুণ 8টা হলে রিলেশনে আছে, একজন খালি সিঙ্গেল। তো বেচারা বলবো ধুর আমার লগে সব ফ্রেন্ডই মিঙ্গেল, আমি একলাই সিঙ্গেল, দোস্ত আমাকে একটা ম্যানেজ করে দেয় না। তখন কি হবে, তখন এগিয়ে আসবে আমাদের s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এসে পড়বে, তখন হচ্ছে যে বেচারা অনেক আফসোস করতেছিল সেই বেচারা ওটা কি হয়ে যাবে, সেও মিঙ্গেল হয়ে যাবে। এটা হইতেছে আমাদের ছিল কপার। সো আমরা আসলে ব্যাখ্যাটা এভাবে বলতে পারি, ক্রোমিয়ামের ক্ষেত্রে সে সবাইকে সিঙ্গেল বানাই দেয়, আর আমাদের হচ্ছে কপারের ক্ষেত্রে সে সবাইকে মিঙ্গেল বানাই দেয়। সো এরই মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ।